ওয়েলকাম টু অল অফ ইউ। এর আগের ক্লাসে আমরা ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিট নিয়ে আলোচনা করছিলাম। আমরা অলরেডি স্টেটর ইকুইভ্যালেন্ট সার্কিট এবং রোটর ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করেছিলাম। আজকে সেখান থেকে আমি শুরু করতে চাইছি। V1 হলো সাপ্লাই ভোল্টেজ at the stator per phase, R1 stator resistance per phase, X1 stator leakage reactance per phase, Xm that is magnetizing reactance per phase, I1 stator current per phase। এই কারেন্টের দুটো ভাগ, একটা হলো লোড কম্পোনেন্ট I1 ড্যাশ আর একটা হলো ম্যাগনেটাইজিং কারেন্ট IM। আর এখানে যে ভোল্টেজটা ছিল U1 দ্যাট ইজ দ্য ব্যাক ইএমএফ ইন দ্য স্টেটর পার ফেজ। এই ছিল স্টেটরের ইকুইভ্যালেন্ট সার্কিট। আর রোটর ইকুইভ্যালেন্ট সার্কিটটা ছিল X2 rotor leakage reactance per phase, এটা রোটর রেজিস্ট্যান্স, এবং এগুলো সবই ফিকটিসাস মেশিন, যেটা আমরা আগের দিন আলোচনা করেছিলাম। দু রকম মেশিন, একটা হলো অ্যাকচুয়াল মেশিন আর একটা হলো ফিকটিসাস মেশিন, এবং দুটোই যে আঁকা যেতে পারে সেটা আমরা বলেছিলাম তোমার। ফিকটিসাস মেশিনের স্ট্যান্ড স্টিল কন্ডিশনের ফিগার হলো এটা, আর এখানে হলো E2। অর্থাৎ অ্যাকচুয়াল রোটরের যে ইকুইভ্যালেন্ট সার্কিট ছিল সেটা ছিল এরকম। সেখানে এই ভোল্টেজটা ছিল SE2, এই রেজিস্ট্যান্সটা ছিল R2 এবং রিঅ্যাক্ট্যান্সটা ছিল X2, এবং এখানকার ফ্রিকোয়েন্সি ছিল SF। কারেন্ট ছিল I2। এটা ছিল রানিং কন্ডিশন অফ দ্য অ্যাকচুয়াল মেশিন। আর এর ইকুইভ্যালেন্ট এটা ছিল ফিকটিসাস মেশিন। ইনস্ট্যান্ট স্টিল কন্ডিশন। অর্থাৎ এখানে স্টেটর ভোল্টেজের যে ফ্রিকোয়েন্সি সেটা F, আর কারেন্ট I2। আমি তোমাদের বলেছিলাম যে এই দুটো কেস আসলে একই, কারণ এখানে যদি কারেন্টের ম্যাগনিটিউড বার করা যায় তাহলে যে ম্যাগনিটিউড তুমি পাবে আর এখানে কারেন্টের যে ম্যাগনিটিউড সেটা সেম। এখান থেকে আমরা কারেন্টের ম্যাগনিটিউড কি পেয়েছিলাম? I2 সমান SE2 বাই রুট ওভার R2 স্কয়ার প্লাস SX2 হোল স্কয়ার। এবং এখানে যদি তুমি উপর নিচে S দিয়ে ভাগ করো তাহলে এটা হবে E2 বাই R2 বাই S তার হোল স্কয়ার প্লাস X2 স্কয়ার, যেটা এই সার্কিটের কারেন্টের ম্যাগনিটিউড। অর্থাৎ দুটো সার্কিটের কারেন্টের ম্যাগনিটিউড সেম, এবং পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল যদি বার করো সেখানেও তুমি দেখতে পাবে এটা সেম। সুতরাং এই সার্কিটটাকে আমরা এইভাবেও আঁকতে পারি। এই জায়গাটা আমরা আগের দিন ডিসকাস করেছি। এখন প্রশ্ন হলো যেটা, যে স্টেটর এবং রোটর এই দুটো সার্কিটকে এইভাবে আলাদা আলাদাভাবে রাখলে কিন্তু অ্যানালিসিস করার অসুবিধা, সেটাও আমরা বলেছিলাম তোমাদের। এবং আমাদের মেন টার্গেট হবে এই দুটো সার্কিটকে এক জায়গায় নিয়ে আসা, এবং সেটা এক জায়গায় আনতে গেলে আমাদের যেটা করতে হবে যে এই প্যারামিটারগুলোকে স্টেটরে রেফার করতে হবে।
এবং রেফার করলে এটা কি হবে, রেফার করার পর কিভাবে সেই রেফারিংটা করা যাবে সেটাও আমি তোমাদের বলেছিলাম। সেক্ষেত্রে এদের অরিজিনাল ভ্যালুগুলো কিন্তু একটু চেঞ্জ করতে হবে। অর্থাৎ এখানে যে রিঅ্যাকট্যান্সটা আছে সেই রিঅ্যাকট্যান্সটাকে আমি ধরলাম x2 ড্যাশ, অরিজিনাল ভ্যালু হলো x2। এখানে যে রেজিস্ট্যান্সটা আছে সেটার ভ্যালু R2 ড্যাশ বাই s, এবং এখানে ইনডিউসড ভোল্টেজ যেটা সেটা E2 ড্যাশ, আর কারেন্টের ম্যাগনিটিউড হবে I2 ড্যাশ। অর্থাৎ রেফারিং করার সময় আমরা কিন্তু সবগুলোর মাথাতে একটা করে ড্যাশ বসিয়ে দিলাম। এখন এই ড্যাশ ভ্যালুগুলোর সঙ্গে অরিজিনাল ভ্যালুর সম্পর্ক কি? x2 ড্যাশ সমান কি? x2 ড্যাশ সমান a স্কয়ার ইনটু x2, r2 ড্যাশ সমান a স্কয়ার ইনটু r2। অর্থাৎ অরিজিনাল ভ্যালুর সঙ্গে আমরা যদি ট্রান্সফরমেশন রেশিও স্কয়ার দিয়ে গুণ করি তাহলে আমরা রেফার্ড ভ্যালুগুলো পাবো। এগুলো আমি তোমাদের বলেছিলাম, যেখানে এটা হলো স্টেটর রেজিস্ট্যান্স, স্টেটর ইনডিউসড ইএমএফ বাই রোটর ইনডিউসড ইএমএফ পার ফেজ তার রেশিও, অর্থাৎ দ্যাট ইজ kW1N1 বাই kW2N2। ভোল্টেজের ক্ষেত্রে এই রেশিওটা কি হবে? E2 ড্যাশ, এটা শুধু a দিয়ে গুণ, অর্থাৎ অরিজিনাল ভ্যালু অফ দ্য ভোল্টেজ ইনটু a সমান E2 ড্যাশ রেফার্ড ভ্যালু। এখন এটা যেহেতু E1 বাই E2, সুতরাং তাকে E2 দিয়ে গুণ করলে তুমি E1 টাই পাবে, অর্থাৎ E2 ড্যাশ এবং E1 সেম। তারপরে এখানে E1 এবং E2 ড্যাশ এই দুটো ভোল্টেজ সেম, যার ফলে তুমি এদিকে অনায়াসে কানেক্ট করতে পারো। আবার পাশাপাশি দেখো এই ব্রাঞ্চে যে কারেন্টটা ফ্লো করছে I1 ড্যাশ, আবার ওই একই ব্রাঞ্চে কারেন্ট হচ্ছে I2 ড্যাশ, তাহলে একই ব্রাঞ্চে দুটো রকম আলাদা কারেন্ট ফ্লো করতে পারে না? তাহলে নিশ্চয়ই এই দুটো কারেন্টের ম্যাগনিটিউড সেম। তাহলে I1 ড্যাশ সমান I2 ড্যাশ। এখন I2 ড্যাশ সমান কত? I2 ড্যাশ সমান হলো অরিজিনাল ভ্যালু অফ কারেন্ট বাই a। অর্থাৎ আমরা যদি kW1 এবং kW2 টাকে অলমোস্ট সেম ধরি, তাহলে এটাকে আমরা লিখতে পারি N1 বাই N2। তাহলে আমরা এটাকে লিখতে পারি N2 I2 বাই N1, অর্থাৎ I1 ড্যাশ N1 সমান I2 N2। এই ইকুয়েশনটা তোমরা ট্রান্সফরমারের ক্ষেত্রেও পড়েছো, অর্থাৎ প্রাইমারি MMF নাম্বার অফ টার্নস ইনটু কারেন্ট, আর সেকেন্ডারি MMF নাম্বার অফ টার্নস ইনটু কারেন্ট, এই দুটো সেম। তাহলে এইভাবে আমরা টোটাল সার্কিটটাকে একটা সার্কিট করে ফেলতে পারি। এখন প্রশ্ন হলো যেটা, যে এই সার্কিটটাকে আমরা যদি একটু অ্যাপ্রক্সিমেট করতে পারি তাহলে এটাকে একটু সিম্পলিফাই করা সম্ভব হবে। কিভাবে সেই অ্যাপ্রক্সিমেশনটা করা সম্ভব? আমি আগেই তোমাদের বলেছি যে XM যে ম্যাগনেটাইজিং রিঅ্যাকট্যান্স, এর ভ্যালু R1 বা X1 এর তুলনায় অনেকটাই বেশি, এবং জেনারেলি আমরা স্টেটরের যে লস, সেই লসগুলোকে আমরা যদি নেগলেক্ট করি, যে স্টেটরের লসটা ততটা গুরুত্বপূর্ণ নয় বা কম পরিমাণ, তাহলে আমরা এই প্যারামিটারগুলোকে নেগলেক্ট করতে পারবো। তাহলে এটাকে আমি যদি বলি যে এটা একটা ইকুইভ্যালেন্ট সার্কিট, অলমোস্ট এক্সাক্ট, পুরোপুরি এক্সাক্ট নয়, কারণ এখানেও কিছু অ্যাপ্রক্সিমেশন আছে। আমরা এর সঙ্গে একটা প্যারালাল ব্রাঞ্চ ধরার কথা ছিল, যেটা কোর লস রেজিস্ট্যান্স, সেটা আমরা এখানে ধরিনি। সেই অর্থে এটা কিছুটা অ্যাপ্রক্সিমেটেড, কিন্তু এটাকে আরো অ্যাপ্রক্সিমেট যদি আমি করতে চাই সিম্পলিফিকেশনের জন্য, তাহলে আমরা R1 X1 টাকে নেগলেক্ট করতে পারি। তাহলে R1 X1 টা নেগলেক্ট করলে কি হবে? এটা জাস্ট এই পার্টটা শর্ট সার্কিট হয়ে যাবে, I1। তাহলে এটা একটা অ্যাপ্রক্সিমেশন হলো। এরপরে যদি আপনি ফার্দার অ্যাপ্রক্সিমেশন করতে যাই, তাহলে আমি XM, এই যে শান্ট ব্রাঞ্চ, এটাকে আমি নেগলেক্ট করতে পারি, কেননা এর মধ্যে দিয়ে যে কারেন্টটা পাস করছে IM, সেই কারেন্টটাকে আমি লোড কারেন্টের তুলনায় কম কারেন্ট ধরতে পারি।
যদি আমি ইন্ডাকশন মোটরে, যদিও ইন্ডাকশন মোটরে যে আইএমটা ফ্লো করে সেটা ট্রান্সফরমারের তুলনায় অনেক বেশি, কিন্তু স্টিল আমরা যদি এয়ার গ্যাপের পরিমাণটাকে মিনিমাম রাখি, একবারে ক্ষুদ্রতম রাখি, তাহলে কিন্তু আমরা ম্যাগনেটাইজিং কারেন্টের পরিমাণটাকে কমাতে পারি। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এক্স এম এর ভ্যালু খুব লার্জ হবে, এবং কোনো একটা লার্জ রেজিস্ট্যান্স কোনো একটা জায়গায় বসিয়ে রাখা বা লার্জ রিঅ্যাক্ট্যান্স যাই বলো তুমি, বেসিক্যালি এটা লার্জ ইম্পিডেন্স বলা যেতে পারে। এই ভ্যালুটা যদি খুব বেশি লার্জ হয়, মানে টেন্স টু ইনফাইনাইট বা একটা বিশাল মেগা ওহম রেঞ্জের একটা রেজিস্ট্যান্স বা রিঅ্যাক্ট্যান্স হয়, তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট খুব কম যাবে, এবং সেক্ষেত্রে তুমি এই পার্টটাকে ওপেন সার্কিটের সঙ্গে তুলনা করতে পারো। ওপেন সার্কিট মানে হচ্ছে সেখানে ইনফাইনাইট ইম্পিডেন্স আছে। তাহলে যদি কোনো একটা রিঅ্যাক্ট্যান্সের ভ্যালু খুব লার্জ হয়, তাহলে সেটাকে তুমি ওপেন সার্কিটের সঙ্গে ইকুইভ্যালেন্ট ধরতে পারো, অর্থাৎ তুমি অ্যাপ্রক্সিমেশনের স্বার্থে তুমি এই পার্টটাকে নেগলেক্ট করতে পারো। তাহলে সার্কিটটা দাঁড়ালো কেন এরকম? তাহলে এইটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটেড ইকুইভ্যালেন্ট সার্কিট। এই জায়গাটা বুঝতে পারলে কিনা দেখ, অর্থাৎ স্টেটর প্যারামিটারগুলোকে আমরা মূলত নেগলেক্ট করলাম, রোটর প্যারামিটারগুলোকে আমরা রেখে দিলাম। এই অ্যাপ্রক্সিমেশনের উপর বেস করে আমরা কিন্তু পরবর্তীকালে যে ডেরিভেশনসগুলো আছে সেগুলোকে আমরা কন্টিনিউ করতে পারি, বা এখান থেকে আমরা টর্কের ভ্যালু বা পাওয়ারের ভ্যালু এগুলো আমরা ডিরাইভ করতে পারি। তাহলে একটা অ্যাপ্রক্সিমেশন কিভাবে করা হয় একটা ইকুইভ্যালেন্ট সার্কিটে, সেই জায়গাটা তোমাদের কাছে নিশ্চয়ই পরিষ্কার হয়েছে। এই জায়গাটাতে আমি আরো পরে আসবো, জাস্ট একটু ইন্ট্রোডিউস করে রাখলাম তোমাদের যে কিভাবে অ্যাপ্রক্সিমেশন করা হয়। এবং আমি আগের দিনের ক্লাসে আরো একটা জিনিস তোমাদের শিখিয়েছিলাম যে আমরা যদি এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট যেটা পেয়েছিলাম, সেই সার্কিটটার উপরে আমরা যদি থেভেনিনস থিওরেম অ্যাপ্লাই করি, তাহলে সেখানেও কিন্তু আমরা কিছু মডিফিকেশনস করতে পারবো। কিরকম দেখো, ধরো আমাদের এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিটটা কেমন ছিল, এখানে R1 X1, এখানে XM, এটা X2 ড্যাশ R2 ড্যাশ বাই S। আমরা ধরে নিলাম এই পয়েন্টটা হলো X পয়েন্ট এবং এই পয়েন্টটা হলো Y পয়েন্ট। তাহলে এই পয়েন্টের সাপেক্ষে আমরা যদি থেভেনিন থিওরেম অ্যাপ্লাই করি, তো থেভেনিন থিওরেমে কি বলা আছে যে যে টার্মিনালের অ্যাক্রসে আমি থেভেনিন থিওরেম অ্যাপ্লাই করতে চাইছি, সেই টার্মিনালের অ্যাক্রসে আমাকে ওপেন সার্কিট ভোল্টেজটাকে বার করতে হবে। অর্থাৎ আমি যদি এই পার্টটা কেটে দিই, ধরো এখানে আমি ওপেন সার্কিট করে দিই, তাহলে এখানে আমি কত ভোল্টেজ পাবো? সেই ভোল্টেজটা পেতে গেলে কি করতে হবে তোমাকে? আগে তোমাকে জানতে হবে যে এই লুপের কারেন্ট কত আছে। আমি ধরলাম সেই কারেন্টটা হচ্ছে I1। তাহলে সেই I1 কারেন্টের ম্যাগনিটিউড কত? I1 কারেন্টের ম্যাগনিটিউড হচ্ছে V1 বাই R1 স্কয়ার রুট ওভার R1 স্কয়ার প্লাস X1 প্লাস X7 হোল স্কয়ার। অর্থাৎ এই লুপের যে টোটাল ইম্পিডেন্স V1 কে সেই ইম্পিডেন্স দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই হচ্ছে ওর কারেন্ট। এই কারেন্টটা নিশ্চয়ই এই X7 এর অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ ঘটাবে, সেই ড্রপটাই তো তুমি এই ওপেন সার্কিটের অ্যাক্রসে পাবে, কারণ দে আর প্যারালাল। তাহলে আমি যদি মনে করি যে এখানে আমি XM দিয়ে গুণ করব, অর্থাৎ এই কারেন্টটা এই রিঅ্যাক্ট্যান্সের অ্যাক্রসে কতটা ভোল্টেজ ড্রপ ঘটিয়েছে, তাহলে আমি এখান থেকে আমি VThevenin এর ভ্যালুটা পাবো। দ্যাট উইল বি VThevenin। আচ্ছা, RThevenin কত? এখান থেকে আমি যদি মনে করি এটা তো একটা সিরিজ পাথ, এই সিরিজ পাথে তো আর অন্য কোনো রেজিস্ট্যান্স বা রিঅ্যাক্ট্যান্স নেই, এই যেগুলো দেখছো তুমি সেগুলোই আছে। তাহলে এখানে RThevenin মানে কত? RThevenin মানে দ্যাট উইল বি দ্য R1, আর XThevenin মানে X1 প্লাস XM। RThevenin বলতে এখানে যেটা পাবো আমরা দ্যাট ইজ R1, মানে এইভাবে যদি সার্কিটের দিকে তাকাই আমি, তাহলে এই দুটো ব্রাঞ্চের অ্যাক্রসে কত রেজিস্ট্যান্স থাকবে? এই রেজিস্ট্যান্সটাই থাকবে, এবং রিঅ্যাক্ট্যান্স এই দুটোই থাকবে। সেক্ষেত্রে অবশ্য একটা জিনিস ভাবার আছে, যে
থেভেনিন থিওরেমে যেটা বলা আছে যে ভোল্টেজ সোর্স যেটা কানেক্টেড থাকবে সেই ভোল্টেজ সোর্সের নিয়ম হলো যে ভোল্টেজ সোর্সটাকে আমাকে শর্ট করতে হবে। ভোল্টেজ সোর্সটা যদি শর্ট করি তাহলে আমি এখান থেকে তাকিয়ে যে রেজিস্ট্যান্সটা বা রিঅ্যাক্ট্যান্সটা দেখতে পাবো সেটাই হবে ওর RThevenin বা XThevenin। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই V1টাকে শর্ট করতে পারি। এখন RThevenin এইভাবে বার না করে, RThevenin ইকুয়াল টু R1 এইভাবে বার না করে আমরা যদি পুরো ZTheveninটা বার করি তাহলে বরং সুবিধা হবে। সেক্ষেত্রে ZThevenin কত হবে? দেখো এখানে দুটো, এদিক থেকে তাকাচ্ছ তুমি, এদিক থেকে তাকাচ্ছ মানে কি, এটা একটা প্যারালাল ব্রাঞ্চ আর এটা একটা প্যারালাল ব্রাঞ্চ, তার মানে এই ব্রাঞ্চের সঙ্গে এই ব্রাঞ্চটা প্যারালালি কানেক্টেড হবে। অর্থাৎ এই দুটো ব্রাঞ্চকে মিলিয়ে আমি যদি মনে করি এটা Z1 আর এটাকে যদি মনে করি Z2, তাহলে ZThevenin ইকুয়াল টু হবে Z1 Z2 বাই Z1 প্লাস Z2। এইভাবে তোমাকে কিন্তু এর টোটাল ZTheveninটা বার করতে হবে, এবং ZThevenin বার করলে সেটা কি হবে, সেটা হবে RThevenin প্লাস JXThevenin। এইখান থেকে তুমি RTheveninটা বার করতে পারবে এবং এখান থেকে তুমি XTheveninটাও বার করতে পারবে। সেটা কিন্তু R1 এর সঙ্গে সমান নাও হতে পারে। আমরা নর্মালি হয়তো দেখে ভাবছি যে R1 এর সঙ্গে সমান হবে, সেটা কিন্তু নাও হতে পারে, কারণ এটা বার করে তোমাকে দেখতে হবে যে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে। তাহলে RTheveninটা বুঝতে পেরেছো নিশ্চয়ই কিভাবে বার করবো আমরা। এখান থেকে আমরা তাকিয়ে আমরা যদি মনে করি যে এটা একটা ব্রাঞ্চ আর এটা একটা ব্রাঞ্চ, এই দুটো প্যারালাল কানেক্টেড, তাহলে টোটাল জেডটা কত? টোটাল জেড হচ্ছে Z1 Z2 বাই Z1 প্লাস Z2। এদেরকে যদি তুমি সিম্পলিফাই করো তাহলে তার দুটো পার্ট থাকবে, একটা RThevenin একটা XThevenin। তাহলে RThevenin প্লাস JXThevenin এইভাবে তুমি লিখতে পারো। তাহলে এখান থেকে তুমি RTheveninটাকে ক্যালকুলেট করতে পারবে। এই জায়গায় মানে এর যে রিয়াল পার্ট সেটা হবে RThevenin, আর এর যেটা ইমাজিনারি পার্ট দ্যাট উইল বি দ্য XThevenin। তাহলে এই সার্কিটটাকে আমরা যদি আরেকটু সিম্পলিফাই করি, তাহলে আমরা কি লিখতে পারি? থেভেনিন থিওরেমে অ্যাপ্লাই করার পর আমরা যে রেজিস্ট্যান্সটা পেলাম সেটা হলো RThevenin, আর এখানে যে রিঅ্যাক্ট্যান্সটা পেলাম সেটা হলো XThevenin। XMটা এখন আর থাকবে না, কারণ এখানে এখন চলে এসেছে VThevenin। কারণ এটা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আমি ড্র করে ফেলেছি। থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে কি থাকে? VThevenin থাকে আর ZThevenin থাকে, আর যেটা ওপেন থাকার কথা সেই পার্টটা ওপেনই থাকে। এবার তুমি এর সঙ্গে জাস্ট ওই সেকেন্ডারি যে রেফার্ড ভ্যালুগুলো এগুলোকে কানেক্ট করে দিতে পারো। তাহলে এখানে হবে x2 ড্যাশ আর এখানে হবে R2 ড্যাশ বাই s। তাহলে এই হলো তোমার টোটাল। এই পয়েন্টে তুমি থেভেনিন অ্যাপ্লাই করেছিলে xy। তাহলে এই হলো তোমার টোটাল সার্কিট। এখানে তুমি যদি কারেন্ট বার করো I2 ড্যাশ, তাহলে সেই কারেন্টের ম্যাগনিটিউড তুমি অনায়াসেই বার করতে পারবে। কিভাবে হবে? I2 ড্যাশ সমান VThevenin বাই রুট ওভার RThevenin প্লাস R2 ড্যাশ বাই s তার হোল স্কয়ার প্লাস XThevenin প্লাস x2 ড্যাশ এর হোল স্কয়ার। তাহলে in this way you can find out the value of I2 square। এখন তুমি প্রশ্ন করতে পারো যে এইগুলোর ভ্যালু আমি জানবো কি করে? এগুলো জানার জন্য আলাদা টেস্টিং করতে হবে। এই টেস্টিং গুলো আমি তোমাদের এখনো পড়াইনি। ইন্ডাকশন মোটরের ডিফারেন্ট কাইন্ডস অফ টেস্টিং আছে, নো লোড টেস্ট, ড্রপ রোটর টেস্ট। ওই টেস্টগুলো করলে তোমরা এই ভ্যালুগুলো জানতে পারবে, VThevenin, RThevenin, XThevenin, এই ভ্যালুগুলো তোমরা জানতে পারবে। আর মেশিনের যে প্যারামিটার এই R2 ড্যাশ X2 ড্যাশ এগুলোও জানা যাবে। তার মানে এই ভ্যালুগুলো সবই কিন্তু টেস্টিং থেকে জানা যাবে। এই টেস্টিং করার পর যখন এই ভ্যালুগুলো আমরা জেনে যাব তখন কিন্তু এখান থেকে আমরা অনায়াসেই I2 ড্যাশটাকে ফাইন্ড আউট করতে পারবো। তাহলে এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এই জায়গাটা। এরপরে আমি যে পার্টটাতে আসবো সেটা পাওয়ার ডেরিভেশনে আসবো। তাহলে এখানে দেখো যে এই পোর্শনটা হলো স্টেটর পোর্শন, XY এর পর থেকে হলো রোটর পোর্শন। তাহলে XY এর এই জায়গাটা আমি স্টেটর এবং রোটরের মাঝখানের পোর্শন ধরতে পারি, অর্থাৎ এয়ার গ্যাপ পোর্শন। তাহলে এখানে যে পাওয়ারটা এখানে ইনসার্ট করছে
সেটাকে আমি এয়ার গ্যাপ পাওয়ার বলতে পারি, পিএজি, যেটাকে তুমি পাওয়ার ফ্লো ডায়াগ্রামে P2 বা এরকম কিছু একটা নাম দিয়েছে, রোটর ইনপুট, তার মানে দ্যাট ইজ দ্য এয়ার গ্যাপ পাওয়ার। এখন আমরা যদি পাওয়ার ফ্লো ডায়াগ্রামটা ড্র করি তাহলে বুঝতে পারবো যে ধরো P1 হচ্ছে ইনপুট, ইলেকট্রিক্যাল ইনপুট পাওয়ার টু দ্য মোটর, মানে এখানে তুমি P1 পাওয়ার ইনপুট করছো, তারপর এখান থেকে এইখানে কিছুটা পাওয়ার লস হবে, রিঅ্যাকট্যান্সের মধ্যে তো কোনো পাওয়ার লস হয় না, এখানে কিছুটা পাওয়ার লস হবে, সেই লসটা কতটা হবে? সেই লসটা হবে তোমার এখান থেকে ধরো কিছুটা পাওয়ার লস বেরিয়ে যাবে, যে পাওয়ারটা একটু কমে যাবে, এখান থেকে যেটা বেরোবে এটা স্টেটর কপার লস বলতে পারি, স্টেটর কপার লস, এটা হবে 3I2' ইন্টু RThevenin। এরপর যে পাওয়ারটা পড়ে থাকবে সেই পাওয়ারটাই হচ্ছে পিএজি, এবং পিএজি মানে রোটরের ইনপুট পাওয়ার, এবং রোটরি পাওয়ার ইনপুট হওয়ার পর সেখান থেকে আবার কিছুটা পাওয়ার লস হবে, যেটাকে আমি বলতে পারি রোটর কপার লস। এবং রোটর কপার লসটা হবে তোমার এই জায়গাটা, মানে অ্যাকচুয়ালি রোটর কপার লসের ভ্যালুটা তোমরা জানো, সেটা হচ্ছে 3I2² R2', এটা হচ্ছে রোটর কপার লসের ভ্যালু। তাহলে এখান থেকে যে পাওয়ারটা আলটিমেটলি বেরোবে রোটর কপার লস থাকার পর, এটা হলো মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ, এবং মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ থেকে আলটিমেটলি তোমার এখানে মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ না বলে আমি এটাকে গ্রস পাওয়ার বলছি, এখান থেকে যে পাওয়ারটা বেরোচ্ছে সেটাকে আমি বলছি পি গ্রস। পি গ্রস কেন বলছি, নেট কেন বলছি, কারণ এর পরেও একটা ফিকশনাল পাওয়ার বেরিয়ে যাবে, ফিকশনের কারণে কিছুটা পাওয়ার লস হবে, দিয়ে আলটিমেটলি তুমি স্যাপ পাওয়ারটা পাবে বা আউটপুট পাওয়ারটা পাবে। তাহলে গ্রস থেকে ওই ফিকশনাল পাওয়ারটা বাদ দিলে যেটা পড়ে থাকবে দ্যাট ইজ দ্য নেট পাওয়ার। তাহলে এইটাকে আমি মোটামুটি একটা পাওয়ার ফ্লো ডায়াগ্রাম ধরতে পারি। তাহলে এখানে দেখো যে পিএজি, যেটা এই পিএজি ভ্যালুটা কত, পিএজি মানে এখানে যেটা ঢুকছে সেই পাওয়ারটাই তো আসলে এখানে এক্সপেন্ডেড হবে, যে পাওয়ারটা এখানে তুমি ইনপুট হিসেবে রোটরে দিচ্ছ সেই পাওয়ারটাই রোটরের টোটাল আউটপুট পাওয়ার, মানে ইনপুট এবং আউটপুট পাওয়ারটাকে যদি ব্যালেন্স করি তাহলে এখানে যে যত পরিমাণ পাওয়ার রোটরে খরচ হচ্ছে আর যে পাওয়ারটা ইনপুট হচ্ছে এই দুটোর সময় সেম পাওয়ার। তাহলে পিএজি সমান ভ্যালুটা কত হবে, পিএজি ভ্যালুটা হবে 3I2² I2' R2' S। তাহলে এই কারেন্টটা যখন এই রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে যাবে তখন যে পরিমাণ পাওয়ার লস করবে সেই পাওয়ারটাই হচ্ছে পিএজি। আবার তুমি এটা জানো যে রোটর কপার লস সমান এখানে কি পেয়েছো, তিনটে ফেজের টোটাল রোটর কপার লস, সেটা হচ্ছে 3I2² R2। তাহলে তুমি কি লিখতে পারো, তাহলে রোটর কপার লস বাই এস লিখতে পারো, পিএজিটাকে কি লিখতে পারো, পিএজি সমান লিখতে পারো রোটর কপার লস বাই এস, বা রোটর কপার লসটাকে তুমি এইভাবে লিখতে পারো এস পিএজি। তাহলে এই যে দুটো পাওয়ার, পিএজিটা হচ্ছে টোটাল রোটরের ইনপুট পাওয়ার, আর সেখান থেকে রোটর কপার লসটা যদি বাদ দাও তুমি রোটর কপার লস, তাহলে তুমি কি পাবে, গ্রস পাওয়ার। গ্রস পাওয়ারটাকে আমি ধরলাম পি গ্রস, তার মানে পিএজি মাইনাস এস পিএজি ইকুয়াল টু পি গ্রস, তার মানে 1 মাইনাস এস পিএজি ইকুয়াল টু পি গ্রস। তাহলে আমরা যদি একটা এরকম অনুপাত করি যে পিএজি ইকুয়াল টু রোটর কপার লস ইকুয়াল টু পি গ্রস,
তাহলে সেই অনুপাতটা কত দাঁড়াবে? এটা হচ্ছে PAG ইজ টু রোটর কপার লস মানে SPAG ইজ টু P গ্রস মানে 1 মাইনাস S ইন্টু PAG। তার মানে এই অনুপাতটা হচ্ছে 1 ইজ টু S ইজ টু 1 মাইনাস S। দেখো এটা বুঝতে পারলে কি? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ডেরিভেশন। তাহলে এই যে গ্রস পাওয়ারটা তোমরা পেলে, এই গ্রস পাওয়ারটা থেকে তুমি গ্রস টর্ক বার করতে পারো। যে গ্রস অপোজিং টর্কটা কত? অপোজিং টর্ক মানে কিসের কিসের কারণে অপোজিং টর্ক? একটা হচ্ছে লোডের কারণে, সেটা অপোজিং একটা টর্ক তৈরি করে, আর একটা হচ্ছে ফ্রিকশনের কারণে। তাহলে টোটাল গ্রস অপোজিং টর্ক that means T friction plus T load, এই দুটো টর্কের যোগফল কত? এটা হচ্ছে PAG বলবো না, গ্রস টর্ক যেটা এটা হচ্ছে 1 মাইনাস S ইন্টু PAG 2 পাই NR মানে রোটর স্পিড ইন RPS। তাহলে সেটা হচ্ছে 1 মাইনাস S PAG বাই 2 পাই 1 মাইনাস S ইন্টু NS সিনক্রোনাস স্পিড। তাহলে 1 মাইনাস S টা যদি কেটে যায় তার মানে আলটিমেটলি দাঁড়াচ্ছে PAG বাই 2 পাই NS। এটাই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক টর্ক। তার মানে রোটরে যে ইনপুট পাওয়ার তুমি দিচ্ছ, এয়ার গ্যাপের পাওয়ার, তাকে যদি 2 পাই NS দিয়ে ভাগ করো তাহলে তুমি ইলেকট্রোম্যাগনেটিক টর্ক পাবে। তার মানে বোঝা যাচ্ছে যে অপোজিং টর্ক যেটা তোমার লাগছে মেশিনে, সেই টর্কটা ইলেকট্রোম্যাগনেটিক টর্কের সঙ্গে সেম। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক টর্ক developed by the machine. এই ডেরিভেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ডেরিভেশন, এটা ভালো করে তোমরা দেখে নাও। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক টর্কের ডেরিভেশনে কি পাওয়া যায়? PAG by 2 pi NS, এই যে ফর্মুলাটা PAG by 2 pi NS। এখন PAG মানে দেখো, PAG মানে হলো 3I2 dash স্কয়ার R2 dash by S into 2 pi NS। এখানে সবই আমাদের জানা আছে। I2 dash এর ভ্যালুটা কিভাবে বেরোবে? I2 dash এর ভ্যালু তুমি একটু আগে বার করেছো, সেটা হলো V Thevenin বাই রুট R1 প্লাস R1 নয় R Thevenin প্লাস R2 বাই S তার হোল স্কয়ার, আর X Thevenin R2 ড্যাশ X2 ড্যাশ তার হোল স্কয়ার। এই হচ্ছে তোমার I2 ড্যাশ এর ভ্যালু। এই ভ্যালুটা যদি এখানে বসিয়ে দাও তাহলে তুমি ইলেকট্রোম্যাগনেটিক টর্ক পেয়ে যাবে। আমি আগেও তোমাদের বলেছি যে এই ভ্যালুগুলো কিন্তু সবই বিভিন্ন টেস্টিং থেকে বার করা হয়। ইন্ডাকশন মোটরের যে টেস্টগুলো রয়েছে সেই টেস্টগুলো থেকে এই ভ্যালুগুলো বার করা হয়। বার করে যদি এখানে বসিয়ে দাও তাহলে তুমি ইলেকট্রোম্যাগনেটিক টর্কের ভ্যালু পেয়ে যাবে। তাহলে ইকুইভ্যালেন্ট সার্কিটটা কতটা ইম্পর্টেন্ট সেটা তুমি বুঝবার চেষ্টা করো। ইকুইভ্যালেন্ট সার্কিট থেকেই কিন্তু এই পুরো জিনিসটা আমরা ড্র করলাম, এবং সেখান থেকে আলটিমেটলি ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে এই ইলেকট্রোম্যাগনেটিক টর্কের যে ডেরিভেশন সেটা আমরা করতে পারবো। এবং এরপরে যখন আমরা টেস্টিংগুলো করবো সেই টেস্টিং থেকে সরাসরি এই ভ্যালুগুলো আমরা এখানে বসিয়ে দিতে পারবো, যার ফলে ইলেকট্রোম্যাগনেটিক টর্ক বার করাটা আমার সহজ হয়ে যাবে।
প্রশ্ন ইন্টারভিউতে অনেক সময় ধরে, এটা খুব কঠিন প্রশ্ন, যে এই যে আমরা বলছি যে R2 বা X2 ড্যাশ বা R2 ড্যাশ যেটাই বলছি R1 X1, এগুলো তো পার ফেজ ভ্যালু। তো পার ফেজ ভ্যালু মানে কি? তার মানে তোমার একটা 3 ফেজ মেশিন আছে, সেই 3 ফেজ মেশিন থেকে তুমি পার ফেজ ভ্যালুটা বার করেছো, প্রত্যেকটা ফেজের রেজিস্ট্যান্স কত বা রিঅ্যাক্ট্যান্স কত এগুলো বার করেছো। সেটা SRIM যদি হয়, স্লিপিং ইন্ডাকশন মোটর, সেখানে অনায়াসই বার করা যায়। কিন্তু 3 ফেজের প্রত্যেক ফেজে কত রেজিস্ট্যান্স আছে, কত রিঅ্যাক্ট্যান্স আছে, এগুলো আমরা মেজার করে বলে দিতে পারি। কিন্তু স্কুইরেল কেজ মেশিনে কিন্তু সেটা সম্ভব নাও হতে পারে। তো স্কুইরেল কেজ মেশিনের ক্ষেত্রে একাধিক 3-এর বেশি ফেজ থাকতে পারে, ধরো 6টা ফেজ আছে বা 8টা ফেজ আছে, সেক্ষেত্রে কিন্তু তোমার এটা ক্যালকুলেট করা অসুবিধা হয়ে যাবে। সেক্ষেত্রে একটা প্রশ্ন করা হয় যে স্কুইরেল কেজ মেশিনের ক্ষেত্রেও কি আমরা এই ধরনের ইকুইভ্যালেন্ট সার্কিট অ্যাপ্লাই করতে পারি? এই যে লজিকটা বলছি যে পার ফেজ ভ্যালু বার করবো কি করে? এখন এটা তোমাকে জানতে হবে। আমি তোমাকে বলেছিলাম যে স্কুইরেল কেজ মেশিন হচ্ছে এমন একটা মেশিন যেখানে স্টেটর পোল যদি আমরা চেঞ্জ করে দিই কোনো কারণে, রোটর পোলটা কিন্তু অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যায়। রোটর পোল কাউকে চেঞ্জ করতে হয়। স্টেটরে যদি দুটো পোল থাকে তাহলে অটোমেটিক্যালি রোটরে দুটো পোল তৈরি হবে। সেই অনুযায়ী বারগুলোর মধ্যে কারেন্টটা কোন পারে ঢুকবে, কোন পারে বেরোবে, এগুলো রোটর নিজেই ঠিক করে নেয়। আবার যদি তুমি স্টেটর কনফিগারেশনটাকে দুটো পোল থেকে চেঞ্জ করে 4টে পোল করে দাও, অটোমেটিক্যালি সেই অ্যাডজাস্টমেন্টটা রোটর করে নেবে। মানে স্কুইরেল কেজ রোটরে এই বিশেষত্বটা আছে, যেটা কিন্তু SRIM পারবে না। SRIM এ ফিক্সড আমরা করে দিয়েছি যে 4টে পোল তো 4টে পোলই, সেটা কখনোই 2টো বা 8টা হতে পারবে না। কিন্তু স্কুইরেল কেজ মেশিন কিন্তু সেই অ্যাডজাস্টমেন্টটা করতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা পার্টিকুলার নাম্বার অফ স্টেটর পোলের জন্য রোটর নিজেই নিজেকে অ্যাডজাস্ট করে ওই পোল সংখ্যাটা অ্যাডজাস্ট করে নিচ্ছে। তাহলে ধরা যাক রোটরে আমার 4টে পোল হলো, তাহলে সেই 4টে পোল তৈরি করতে গেলে আমাকে তো একটা মেশিনে ধরো একটা ওয়াইন্ডিং ডিজাইন করতে হতো, 3 ফেজ ওয়াইন্ডিং ডিজাইন করতে হতো। সেই 3 ফেজ ওয়াইন্ডিং এ পার ফেজে যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সটাকে আমরা স্কুইরেল কেজের পার ফেজ রেজিস্ট্যান্স বলে ধরব। অর্থাৎ একটা স্কুইরেল কেজ মেশিনে 6টা ফেজ থাকতে পারে, কিন্তু আমি সেই 6টা ফেজ ধরবো না। আমি ধরবো যে ওটা একটা ইকুইভ্যালেন্ট 3 ফেজ মেশিন। সেই ইকুইভ্যালেন্ট 3 ফেজ মেশিনের যে টোটাল রেজিস্ট্যান্স, সেইটাকেই যদি আমি মনে করি যে সেখান থেকে আমি পার ফেজ রেজিস্ট্যান্স বার করবো, তাহলে সেখান থেকে আমি বার করতে পারি। অর্থাৎ যে কোনো মেশিন, যে কোনো স্কুইরেল কেজ মেশিন, সেটা যত ফেজই হোক না কেন, তাকে সবসময় আমি কল্পনা করবো একটা ইকুইভ্যালেন্ট 3 ফেজ মেশিন হিসেবে। এবং সেই 3 ফেজ মেশিনের প্রত্যেকটা ফেজে যে রেজিস্ট্যান্স বা রিঅ্যাক্ট্যান্স থাকবে, সেটাই হচ্ছে ওই স্কুইরেল কেজ মেশিনের পার ফেজ রেজিস্ট্যান্স বা রিঅ্যাক্ট্যান্স। তার মানে ইকুইভ্যালেন্ট সার্কিট কিন্তু শুধু SRIM এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল আর SCIM এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, এটা ভাবলে কিন্তু ভুল হবে। দুটোই কিন্তু সেম। SRIM এ যেমন অলরেডি 3 ফেজ আছে, সেখানে আমাকে কিছু করতে হবে না, কিন্তু SCIM এর ক্ষেত্রে যতগুলো ফেজই থাক না কেন, আমি কল্পনা করে নেবো যে এটা আসলে একটা 3 ফেজ মেশিন। এবং 3 ফেজ মেশিনের জন্য যেভাবে ডিজাইন করলে 4টে পোল তৈরি হতো, এখানেও সেই রকমই আছে। এবং সেইভাবে যদি থাকে এবং সেই কল্পনা অনুযায়ী যদি আমি R1 এবং X1 এর ভ্যালু পার ফেজে বার করি, তাহলে যে ভ্যালু বেরোবে সেই ভ্যালুটাই আমি SCIM এর ভ্যালু বলে কনসিডার করব। তাহলে এই জায়গাটা কিন্তু একটু ডিফিকাল্ট, কোশ্চেনটাও ডিফিকাল্ট। সেই জন্য তোমাদের বলতে হবে যে ইকুইভ্যালেন্ট সার্কিট কিন্তু শুধুমাত্র SRIM এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল তা নয়, দুটো মেশিনের ক্ষেত্রে ইকুয়ালি অ্যাপ্লিকেবল। শুধুমাত্র আমাদেরকে ধরে নিতে হবে যে SCIM এর যে ওয়াইন্ডিং, সেই ওয়াইন্ডিংটা যত ফেজেরই হোক, সেটা আসলে তার একটা ইকুইভ্যালেন্ট 3 ফেজ স্ট্রাকচার আছে, সেইটা ধরে নিয়ে আমাদের পার ফেজ ভ্যালুটাকে বার করতে হবে। তাহলে এই কনসেপ্টগুলো কিন্তু একটু ডিফিকাল্ট। এই জায়গাটা আমি তোমাদের আবার বলবো ভালো করে একটু দেখে নিতে। এবং আমরা যদি এখান থেকে কিছুটা অ্যাপ্রক্সিমেশন করি, ধরো ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমরা যদি এখান থেকে অ্যাপ্রক্সিমেট করি, তাহলে কি করতে পারি? আমরা ওই R1 X1 টাকে নেগলেক্ট করতে পারি, XM টাকে আমরা ওপেন সার্কিট করে দিতে পারি, যেটা একটু আগেই আমরা তোমাদের বললাম, সেগুলো করতে পারি। তাহলে আলটিমেটলি সার্কিটে পড়ে থাকবে, এদিকে X2 ড্যাশ পড়ে থাকবে, আর এদিকে R2 ড্যাশ বাই S পড়ে থাকবে, আর এখানে V1 পড়ে থাকবে, আর এটা হচ্ছে I2 ড্যাশ। সেখান থেকে তুমি যদি I2 ড্যাশ এর ভ্যালু বার করো, I2 ড্যাশ এর ভ্যালু, তাহলে সেটা কি হবে? V1 বাই √R2 ড্যাশ বাই S তার হোল স্কয়ার প্লাস X2 ড্যাশ তার স্কয়ার। এই ভ্যালুটাই বেরোবে। এই ভ্যালু থেকেও তুমি যদি টর্ক বার করো, তাতেও যে একটা বিশাল ভুল হয়ে যাবে তার কিছু নয়। তার মানে তুমি ওই R থেভেনিন, X থেভেনিন ওগুলোকে যদি বাদ দাও,
যে ওগুলো বেশি নয়, ওগুলোকে আমি নেগলেক্ট করতে পারি। আর থেভেনিন এক্স থেভেনিনকে আমি শর্ট সার্কিট করে দিলাম। আর এখানে যেটা এক্স এম ছিল সেটা তো আর নেই, থেভেনিন সার্কিট যখন এঁকেছি তখন আর সান ব্রাঞ্চ বলে কিছু নেই। সুতরাং এই পার্টটুকুকে নেগলেক্ট করলেই আমার কাজ হয়ে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে যদি আমি টর্কের ভ্যালু বার করি, ধরো গ্রস টর্ক বার করবো, তাহলে গ্রস টর্ক বার করতে গেলে কি করতে হবে? পিএজি বাই 2πnr 2πns। তাহলে পিএজি সমান হচ্ছে 3i2 স্কোয়ার i2 ড্যাশ স্কোয়ার r2 ড্যাশ বাই s ডিভাইডেড বাই 2πns। এখানে এই যে i2 ড্যাশ এই ভ্যালুটা যদি তুমি এইটাই বসিয়ে দাও, তাতে যে টর্কটা বেরোবে আর আগে যেটা তুমি সব কিছু কনসিডার করে তুমি যেটা বার করেছিলে, এদের মধ্যে কিন্তু বিরাট কোনো ডিফারেন্স তুমি দেখতে পাবে না। তার ফলে এই অ্যাপ্রক্সিমেশনটা মানে খুব ওয়েল অ্যাপ্রক্সিমেটেড, মানে এটা করলে যে একটা বিশাল এরর চলে আসবে তা কিছু আসবে। সেই জন্য আমরা পরবর্তী যে সব ডেরিভেশন করবো, ধরো আমরা এরপরে স্টার্টিং অফ দ্য ইন্ডাকশন মোটর করবো বা ব্রেকিং করবো, সেখানে আমরা যখন দেখবো তখন আমরা কিন্তু এই অ্যাপ্রক্সিমেশনটাকে কাজে লাগাবার চেষ্টা করবো। তার মানে আমার শুধু রোটরের রিঅ্যাক্ট্যান্স রেফার্ড যেটা রিঅ্যাক্ট্যান্স, যেটা রোটর থেকে রিফ্লেক্টেড হয়ে স্টেটর এসছে, x2 ড্যাশটা তো রোটরের রিঅ্যাক্ট্যান্স বলে ভুল হবে, এটা হচ্ছে রোটর রিঅ্যাক্ট্যান্স রেফার্ড টু স্টেটর। এই ভ্যালুগুলো যদি শুধু থাকে তাহলে আমি সেখান থেকে i2 ড্যাশটার ভ্যালু বার করতে পারবো এবং সেই i2 ড্যাশটাকে বসিয়ে অনায়াসে আমি গ্রস টর্ক বার করতে পারবো। তাহলে আমি তোমাদের বলবো যে এই যে ইকুইভ্যালেন্ট সার্কিট আমি পড়ালাম, এই জায়গাটা কিন্তু একটু অ্যাডভান্স। এই জায়গাটা যদি তোমাকে ভালো করে বুঝতে হয় তাহলে তোমাকে বেসিক কিছু জায়গায় পৌঁছতে হবে। এটা একটু ভালো করে বুঝতে গেলে তোমাকে প্রথম জানতে হবে ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট। ট্রান্সফরমার ইকুইভ্যালেন্ট সার্কিট জানার পর তবে তুমি এই জায়গাটাতে আসতে পারবে। তারপর তুমি এই যা পড়ালাম এই ডিটেলিং এর মধ্যে দিয়ে যদি তুমি যাও, তবে তোমার এই মাথাতে আস্তে আস্তে ধীরে ধীরে বসবে। একবারেই তুমি এই পুরো জিনিসটাকে আয়ত্ত করতে পারবে না। তোমরা এটা পড়ো, যদি কোথাও আবার কঠিন লাগে আমাকে জিজ্ঞেস করো যে এই জায়গাটা স্যার একবার বলে দিন। কিন্তু এই বেসিক জায়গাগুলোতে যদি আমাকে বলো যে আমাকে এখন ট্রান্সফরমার পড়াতে হবে বা ফেজর ডায়াগ্রাম পড়াতে হবে, সেই জায়গায় যাওয়া কিন্তু একটু ডিফিকাল্ট, এটা এই স্কোপের মধ্যে নেই। সেই জন্য তোমরা প্রিলিমিনারি জায়গাটা পড়ো, যদি কোনো জায়গায় অসুবিধা হয় আমি সেটা ডিসকাস করবো। এরপরে কিন্তু আমি অন্য জায়গায় চলে যাবো। আমি এর পরের দিন যেটা পড়াবো সেটা হলো স্টার্টিং অফ ইন্ডাকশন। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। 3 ফেজ ইন্ডাকশন মোটরকে কিভাবে স্টার্ট করা, স্টার্টিং এর কি কি কন্ডিশন আছে বা কার মাধ্যমে করা হয়, এই জায়গাগুলোতে আমি আসবো। কিন্তু ইকুইভ্যালেন্ট সার্কিটটা এনিহাও তোমাদের মাথাতে ঢোকাতে হবে। একদিনই ঢুকবে না, একটু একটু করে ঢুকবে, কিন্তু তোমরা চেষ্টা করো। চেষ্টা না করলে কিন্তু পারবে না, কঠিন করে এগিয়ে গেলে কিন্তু চলবে না। আজকের ক্লাস এটুকুই থাক। থ্যাংক ইউ।